गुड आफ्टरनुन स्टूडेंट्स। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো। কি সবাই ভালো আছো তো? আচ্ছা, আমি আজকে চলে এসেছি। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার, তোমাদের সঙ্গে নতুন একটা বিষয় সম্পর্কে আলোচনা করবার জন্য। আচ্ছা, আমরা যে বিষয় বা যে অধ্যায় সম্পর্কে আলোচনা করছি, তোমাদের ভালো লাগছে শুনতে? আচ্ছা, খুব ভালো। তো তোমরা এখান থেকে নতুন কোনো জিনিস শিখতে পারছো, জানতে পারছো, বুঝতে পারছো কি? আচ্ছা, খুব ভালো। নতুন জিনিস শিখতে, জানতে, বুঝতে সবই পারছো, সেটা শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, আমি আরো একটা জিনিস যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে আমরা এখনকার দিনে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। হঠাৎ করে কোনো একটা জায়গায় দেখা গেল গিয়ে আমরা বিপদের সম্মুখীন হই, এবং তুমি কোথাও ঘুরতে গেলে সেখানটাতেও কিন্তু যে কোনো ধরনের হঠাৎ করে বিপর্যয় নেমে আসতে পারে। তুমি বাড়িতে থাকলে তার একটা আলাদা পরিবেশ পরিস্থিতি থাকে, আবার তুমি যখন বাড়ির বাইরে থাকো হঠাৎ করে যদি বিপদের সম্মুখীন হতে হয় তখন কিন্তু মনে অনেকটা সাহস রেখে তবেই আমাদের সেই প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে তবেই আমাদের এগিয়ে যেতে হয়। তো এই কথাটা বলার কারণ হচ্ছে কারণ আমরা আলোচনা করছি বিপর্যয় ব্যবস্থাপনা। তো বিপর্যয় ব্যবস্থাপনার আমাদের তিনটি স্তর রয়েছে। কি কি সেই স্তর? বিপর্যয় পূর্ব পর্যায়, বিপর্যয় চলাকালীন পর্যায়, আর বিপর্যয় পরবর্তী পর্যায়। তো যেমন বিপর্যয় চলাকালীন পর্যায় আর তারপরে বিপর্যয় পরবর্তী পর্যায় কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। কারণ এই বিপর্যয়ের পূর্বে তুমি যতই প্ল্যান করে থাকো, তুমি যতই ত্রাণ সামগ্রী থেকে শুরু করে ক্যাম্প, যেটাকে রিলিফ সেন্টার বলা হয়, সবকিছু প্রস্তুত থাকলেও তোমাকে আসল পরীক্ষা দিতে হবে কিন্তু এই বিপর্যয় চলাকালীন এবং তারপরে বিপর্যয় পরবর্তী 10 দিন, 20 দিন, 30 দিন, ইভেন সেটা 2 মাস, 3 মাস, 4 মাসও হতে পারে। তো সেই জন্য তখন আমাদেরকে যথেষ্ট মনের দিক থেকে লড়াই করে আমাদেরকে এগিয়ে যেতে হয়। এবং এই বিপর্যয় আমি কেন এগিয়ে যেতে হয়, করতে হবে বলছি, এগুলো আমাদের সাথেও কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঘটতে পারে, তাই না? তো সেই জন্য আমাদের সদা প্রস্তুত থাকতে হবে। আমরা পূর্বের দিনে কি কি আলোচনা করেছি? বিপর্যয় সংক্রান্ত ধারণা, এই বিপর্যয় ব্যবস্থাপনার উদ্দেশ্য কি, পিএমআর কি, আর তার সাথে সাথে বিপর্যয় পূর্ব পর্যায়ে আমাদের কি কি বিষয় মনে রাখা উচিত। কটি বিষয় আমরা জেনেছি? 10টি বিষয় আমরা জেনেছি, তাই তো? আগে আমাকে একটু বলো, এই বিপর্যয় ব্যবস্থাপনা কাকে বলা হয়? আচ্ছা, যখন প্রাকৃতিক বিপর্যয় সামলে দেওয়া বা মোকাবিলা করার জন্য বিপর্যয়ের সকল স্তরে যখন গৃহীত কৌশল বা প্রশাসনিক সিদ্ধান্ত, সংশ্লিষ্ট কার্যকলাপ, এই সমষ্টিগত সম্পূর্ণ রূপকে বিপর্যয় ব্যবস্থাপনা বলা হয়ে থাকে। তার মানে আমরা এই যে যদি বিপদের সম্মুখীন হয় তার আগের এবং পূর্বের বিভিন্ন যখন সিদ্ধান্ত এবং সেটা প্রশাসনিক লেভেল থেকে আসে, একদম ঠিক বলেছ, সংশ্লিষ্ট কার্যকলাপ আমরা সমন্বিত করতে পারি এবং একটা গোষ্ঠী হিসাবে যদি সেটা আমরা পরিণত করতে পারি, সেই অবস্থাকে আমরা বিপর্যয় ব্যবস্থাপনা বলতে পারি। এই বিপর্যয় ব্যবস্থাপনার কয়টি স্তর রয়েছে? বিপর্যয় ব্যবস্থাপনার 3টি স্তর রয়েছে। খুব ভালো বলেছো। কি কি? বিপর্যয় পূর্ব পর্যায়, আচ্ছা, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। বিপর্যয় চলাকালীন পর্যায় 2 নম্বর, আর বিপর্যয় পরবর্তী পর্যায়, তাই তো? আচ্ছা,
আজকে আমরা বিপর্যয় চলাকালীন পর্যায় আর বিপর্যয় পরবর্তী পর্যায়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমাকে আরো একটু প্রশ্ন সেটা বলো। সেগুলো হচ্ছে যে এই বিপর্যয় পূর্ব পর্যায়ে আমাদের প্রস্তুতি থাকার জন্য, বা যদি কোনো বিপদ আসে তাদেরকে নিজেদেরকে রক্ষা করতে হলে বা পার্শ্ববর্তী অবস্থাকে রক্ষা করার জন্য আমরা কি কি অবস্থার আমাদেরকে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে সেগুলো সম্পর্কে একটু বলো। আচ্ছা, হ্যাঁ, একজন বললো যে প্রথমে মানচিত্র তৈরি করতে হবে। খুব ভালো জিনিস, কারণ আমরা যদি যে নির্দিষ্ট অঞ্চল সম্পর্কে না জানি, সেই অঞ্চলের কোথায় কতখানি প্রাকৃতিক সম্পদ রয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা ঠিক কিভাবে গড়ে উঠেছে, সেটা হতে পারে আমরা রিমোট সেন্সিং জিআইএস এর মাধ্যমে, বিমান চিত্রের মাধ্যমে সমীক্ষা করে সবকিছু রেডি রাখলে তবেই আমরা সেই এলাকা সম্পর্কে কিন্তু সম্পূর্ণ ধারণা লাভ করতে পারবো। তাহলে প্রথমে মানচিত্র প্রস্তুত করতে হবে, খুব ভালো বলেছে। তারপরে বিপর্যয়ের উৎস ও ঝুঁকি মূল্যায়ন। তাহলে সব অঞ্চলে তো সব ধরনের প্রাকৃতিক বিপদ বা প্রাকৃতিক বিপর্যয় লক্ষ্য করা যায় না, সেটা অঞ্চল ভেদের সেটা পরিবর্তন হয়, তাই না? তো সেখানকার কি কি প্রাকৃতিক উৎস রয়েছে সেগুলো বিপর্যয়ে পরিণত হতে পারে, সেগুলো যেমন আগে থেকে আমাদের জেনে নিয়ে তার এবং কতখানি বিপদ আসতে পারে সেটা আবহাওয়াবিদ বা আরো যে বিভিন্ন বিজ্ঞানীরা রয়েছে, ভূতত্ত্ববিদ, তাদের সঙ্গে আলোচনা করে আমাদের সেই সিদ্ধান্তে আসতে হবে এখান থেকে কতটা বিপদ আসতে পারে। তারপরে কি করতে হবে? তাহলে মানচিত্র প্রস্তুত করলাম, বিপর্যয়ের উৎস ঝুঁকি মূল্যায়ন আমরা তৈরি করলাম, তারপরে পরিকল্পনা তৈরি করতে হবে যে কোন নির্দিষ্ট পথে কিভাবে প্ল্যান মাফিক দ্রুত উদ্ধার কার্য শুরু করতে হবে, ওষুধপত্র বিলি করতে হবে, পানীয় বিলিয়ে করতে হবে, এইভাবে পরিকল্পনা আমাদের নিতে হবে। 4 নম্বর বলো সম্পদের তালিকাকরণ। তাহলে এই বিপর্যয় প্রবণ এলাকায় আগে থেকেই বিভিন্ন মানব এবং অর্থনৈতিক সম্পদ, অর্থাৎ প্রয়োজন, যেমন ডাক্তার, নার্স, স্বেচ্ছাসেবক, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, এদেরকে আগে থেকে আমরা দেখে নেব যে কিভাবে এই অঞ্চলগুলো বিপর্যয় ক্ষেত্র থেকে কতটা দূরে অবস্থান করছে, কিভাবে এগুলো আমাদের পাশে পেতে পারি, সেগুলো আমরা খেয়াল করতে পারি বা দেখতে পারি। শিক্ষা ও জনচেতনার প্রসার, সেটা কি? দুর্যোগ প্রবণ এলাকায় আমাদের যে সাধারণ জনগণ, বিজ্ঞানী, পরিবেশবিদ, ইঞ্জিনিয়ার, এই যে বিভিন্ন মানুষজনকে রয়েছে তাদের এবং প্রত্যেকের মাধ্যমে, এছাড়াও সাধারণ মানুষগণ, প্রত্যেকের মধ্যে আমাদের এই যে বিপর্যয় সম্পর্কে শিক্ষা তোমার মধ্যে যতটুকু রয়েছে বা এই বিপদ থেকে উদ্ধার করতে পারা যায়, তাদেরকে আগে থেকে সতর্ক বার্তা দিতে হবে। এবং শুধু সতর্ক বার্তা, তাদের সাথে আগে থেকেই জনচেতনা, অনেকে বিভিন্ন ঘূর্ণিঝড় বা বন্যাকে তুচ্ছ বলে মনে করে, কিছু হবে না কিছু হবে না, কিন্তু যখন সেটা আসে, তার ভিটে বাড়ি যখন অনেকটাই বন্যার কবলে চলে যায়, তখন তিনি অনুধাবন করতে পারেন, হ্যাঁ, এটাকে পাশের মানুষের কথা যখন বলেছিল তখন সেটা শুনলে ভালো হতো, এরকমই ব্যাপার। প্রশিক্ষণ দান করতে হবে, সকলে যাতে সঠিকভাবে সঠিক সময়ে ঝাঁপিয়ে পড়ে বিপদের হাত থেকে উদ্ধার করতে পারার জন্য সবাইকে সঠিকভাবে প্রশিক্ষণ দিতে হবে। সতর্কীকরণ ব্যবস্থা, সতর্কীকরণ ব্যবস্থাটা কি? যে আমরা এই যে প্রত্যেকটা মানুষকে বা প্রত্যেকটা অংশকে কিভাবে সতর্কীকরণ করতে হবে, আগাম সতর্কবার্তা দিয়ে, সেটা হতে পারে টিভি, রেডিও, সোশ্যাল সাইট, বিভিন্ন সতর্কবার্তা দিয়ে তাদেরকে আমরা আগে থেকেই সাবধান করে দেব। মহড়া প্রদান করতে হবে, নিয়মিত যে প্রত্যেকটি দপ্তর রয়েছে সেই দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে যে দমকল বাহিনী বা যে বিপর্যয় মোকাবিলা দপ্তর উদ্ধার কার্য শুরু করবে তাদের সঙ্গে যোগাযোগ রেখে কিন্তু এই মহড়া চালিয়ে যেতে হবে। এবং
প্রাতিষ্ঠানিক যে পরিকাঠামো রয়েছে, যে বিপর্যয় মোকাবিলার উদ্দেশ্যে বিভিন্ন সরকারি এবং বেসরকারি দপ্তর সবাইকে সমন্বয় সাধন করে এগিয়ে যেতে হবে। আর লাস্ট হচ্ছে নিবারণ, যেটা বিপর্যয়ের সময় মানুষ এবং সম্পদকে রক্ষা করতে জাতীয় উন্নয়ন পরিকল্পনা আমাদেরকে গ্রহণ করতে হবে। ঠিক আছে, তাহলে এইগুলো মাথায় রাখতে হবে। এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম পূর্বের দিনে। আচ্ছা, তাহলে সবাই খুব ভালোভাবে নির্দিষ্টভাবে উত্তর দিতে পেরেছো, খুব ভালো লাগলো শুনে আমার। এবার আজকে আমরা এই পরবর্তী অংশ সম্পর্কে আলোচনা শুরু করি। চলো, আজকে কি আলোচনা শুরু করব বললাম আমরা? একদম ঠিক, বিপর্যয় কালীন পর্যায় আর বিপর্যয় পরবর্তী পর্যায়। তাহলে দেখো, আমাদের যাবতীয় প্রস্তুতি পর্ব বিপর্যয় পূর্ব পর্যায়, অর্থাৎ কিভাবে আমরা প্রস্তুতি করলে এই বিপদ থেকে হঠাৎ করে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো, বা যারা বিপদের মধ্যে পড়ছে তাদেরকে রক্ষা করতে পারবো, সেই সম্পর্কে যাবতীয় প্রস্তুতি আমরা করে রাখতে পেরেছি। কিন্তু এবার যদি হঠাৎ করে বিপর্যয়ের মধ্যে তুমি পড়ে যাও, চলে যাও, তাহলে তুমি কিভাবে সেখান থেকে উদ্ধার হবে, সেইটা আমরা একটু আলোচনা করে নিই। ঠিক আছে, তো চলো শুরু করি। আমরা কি আলোচনা করছি? নবম শ্রেণীর ভূগোল বিষয়। এই ভূগোল বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের দুর্যোগ ও বিপর্যয়, এর মধ্যে বিপর্যয় ব্যবস্থাপনার বিপর্যয় কালীন পর্যায় আর বিপর্যয় উত্তর পর্যায়, এটা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে একটু আলোচনা করব আজকে। সবাই একটু খাতা পেন নিয়ে প্রস্তুত হয়ে থাকো। আমরা যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো শেয়ার করব সেগুলো তোমরা একটু নোট ডাউন করে নেবে আশা করি। এবং কারোর যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের কিন্তু অবশ্যই জানাতে হবে, অবশ্যই জানাবে আমাদেরকে। ঠিক আছে, চলো শুরু করি তাহলে। আচ্ছা, বিপর্যয় ব্যবস্থাপনার ধারণা, উদ্দেশ্য আমরা ইতিমধ্যে এগুলো আলোচনা করেছি, আমি জাস্ট রেখেছি। তোমরা যেহেতু এই নির্দিষ্ট অংশই আলোচনা করছি সেই জন্য এটাকে আমি রেখেছি। তো আরো একবার আমরা একটু এই বিপর্যয় ব্যবস্থাপনার ধারণাটা জেনে নেব। কি সেটা? প্রাকৃতিক বিপর্যয় সামাল দেওয়া। তাহলে প্রাকৃতিক বিপর্যয় সামাল দেওয়া, মোকাবিলা করার জন্য বিপর্যয়ের সকল স্তরে গৃহীত কৌশল, প্রশাসনিক সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট কার্যকলাপ, এদের সমষ্টিগত রূপকে বিপর্যয় ব্যবস্থাপনা বলা হয়। ঠিক আছে, উদ্দেশ্য তো আমরা আলোচনা করেছি, আমি যা সংজ্ঞাটা তোমাদেরকে একটু মনে করিয়ে দিলাম। স্তর, তাহলে এই বিপর্যয় পূর্ব পর্যায়, তার মানে হচ্ছে প্রিপেয়ারনেস, এইটা সম্পর্কে আমরা আলোচনা করে ফেলেছি। PMR এর P। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিপর্যয় চলাকালীন আর বিপর্যয় পরবর্তী পর্যায়। দেখো, বিপর্যয় চলাকালীন পর্যায়ে আমাদের কি কি বিষয়ে মাথায় রাখতে হবে? আশ্রয় শিবির স্থাপন, অর্থাৎ সেখানে যদি কোনো উপযুক্ত পাকা বা পার্মানেন্টলি আশ্রয় শিবির না থেকে থাকে তাহলে সেখানে নির্দিষ্ট পরিবেশে, যেখানে নতুন করে ক্ষতিগ্রস্ত হবে না সেভাবে ক্যাম্প বানাতে হবে। আক্রান্তদের স্থানান্তর, কোথা থেকে স্থানান্তর করতে হবে? যেখানে বিপদে পড়েছে সেইখান থেকে আশ্রয় শিবিরে স্থানান্তর করতে হবে। তারপরে তাদেরকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ত্রাণ সামগ্রী মজুতকরণ করতে হবে। এই যে নির্দিষ্ট লোকগুলোকে উদ্ধার কাজ করে বা তাদেরকে সরিয়ে নিয়ে এসে এই আশ্রয় শিবিরে স্থান দেওয়া হয়েছে, তাদেরকে ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করতে হবে। আর পরবর্তী পর্যায়ে যখন বিপর্যয় চলে গেল, তখন যে মানুষগুলো ভিটেহারা হয়ে গেল, ঘর বাড়িহীন হয়ে গেল, ত্রাণ বন্টন করতে হবে, উদ্ধার কাজ করতে হবে, পুনর্বাসন করতে হবে আর পুনর্গঠন করতে হবে।
চলো জিনিসগুলো কি আমরা ধীরে ধীরে একটু আলোচনা করি। বিপর্যয় কালীন পর্যায়, তো সেটা কি কি? হ্যাঁ, তো আমরা এতক্ষণ যেটা বারবার বলে বলে বলছি, সে বিপর্যয়কালীন পর্যায় সেটা কি বলছে? বিপর্যয় যখন শুরু হয়, অর্থাৎ বিপর্যয় চলাকালীন শুরু হলে তৎক্ষণাৎ কতগুলি আপৎকালীন আপৎকালীন ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হয় এবং ক্ষয়ক্ষতি ন্যূনতম করা হয়। আমরা যদি সঙ্গে সঙ্গে সেখানে না পৌঁছায় বা এই বিভিন্ন উদ্ধার কাজ বা বিভিন্ন কার্যাবলী যদি শুরু না করি, তাহলে কিন্তু বিপর্যয় পরিমাণ বা বিপর্যয় বা মানুষের সম্পত্তি হানি হোক বা মানুষের প্রাণহানি আরো বাড়তে পারে বা বেড়ে যেতে পারে। এই অবস্থাকে আমরা বিপর্যয়কালীন পর্যায় বলছি। তোমরা ছবিগুলো দেখো, আলোচনার সাথে তাহলে সহজেই বুঝতে পারবে। আশ্রয় শিবির স্থাপন, এই ছবিগুলো দেখে মনে হচ্ছে আশ্রয় শিবির। তাহলে এটা একটা কিন্তু রিলিফ ক্যাম্প। এই রিলিফ ক্যাম্পে দেখো মানুষ যারা ভিকটিম অর্থাৎ আক্রান্ত হয়েছে, তারা তাদের যতটুকু সম্পত্তি বলতে খাতা, বই, পেন, মানে জামা কাপড়, কাগজ, জরুরি কাগজপত্র যতটুকু তারা জোগাড় করতে পেরেছে, তারা সেগুলো নিয়ে কিন্তু এই নিরাপদ অস্থায়ী শিবিরে হোক বা স্থায়ী শিবির হোক, সেখানটায় তারা চলে আসতে পেরেছে এবং এগুলো আগে থেকেই প্রস্তুত করা ছিল, যেটা বিপর্যয় পূর্ব পর্যায়ে তোমরা দেখেছো। তো বিপর্যয়ে দুর্গতদের নিরাপদে থাকার জন্য অস্থায়ী আশ্রয় ও ত্রাণ শিবিরের বন্দোবস্ত করা হয়। ঠিক আছে, তাহলে এরকম ভাবে দুর্গতদের নিরাপদ থাকার জন্য অস্থায়ী শিবিরে অস্থায়ী আশ্রয় ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে, যেখানে মানুষ সহজে তাদের ওই কটা দিন তারা সেখানে থাকতে পারে। ঠিক আছে, স্থানান্তর কি? বিপর্যয় সূচনার সঙ্গে সঙ্গে অবিলম্বে মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এখন অনেক ক্ষেত্রে যেহেতু আগাম সতর্কবার্তা দিয়ে দেওয়া হয় এবং মনে করা হয় যেগুলো অবশ্যই ক্ষতিকর হতে পারে বা এই নির্দিষ্ট অঞ্চল, তো সেই ক্ষতিকর বা ক্ষতি হতে পারে সেই নির্দিষ্ট অঞ্চল থেকে মানুষদেরকে নিরাপদ স্থানে সরিয়ে আনার ব্যবস্থা করা হয়। ঠিক আছে, প্রাথমিক চিকিৎসা। প্রাথমিক চিকিৎসাটা ঠিক কিভাবে হয়? দেখো এই ছবিটা দেখো, দেখে মনে হচ্ছে কি প্রাথমিক চিকিৎসা হচ্ছে? তাহলে এই যে ত্রাণ শিবির, এই ত্রাণ শিবিরের লাগোয়ায় একটা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়, যেখানে এই মানুষদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়, তাদেরকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র হোক, কারণ স্বাস্থ্যকেন্দ্রেও তো প্রচুর পরিমাণে ভিড় থাকে, তো আলাদা করে ক্যাম্প তৈরি করতে হয় অনেক সময়, বা ক্যাম্প তৈরি না করে স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই যদি সঠিক পরিকাঠামো ব্যবস্থা করা যায়, তার মধ্যেও প্রাথমিক চিকিৎসা তৎক্ষণাৎ শুরু করা দরকার। অনেকে আতঙ্কে থাকে, অনেকে দীর্ঘক্ষণ হয়তো জলের মধ্যে রয়েছে বা কিছু চাপা পড়েছিল, উদ্ধার করে তাদেরকে এই প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হয় এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা করা হয়। ত্রাণ সামগ্রী মজুতকরণ, এই ছবিটা দেখো, এই আশ্রয় শিবির সংলগ্ন একটা স্থান, যেটাকে আমরা বাংলা কথায় যদি ভাড়ার ঘর বলি, তো এইখানে ত্রাণ সামগ্রী মজুত করতে হয়, কারণ এক এক দিনে সেখানে 2-5টা লোক তাদেরকে থাকার ব্যবস্থা নেই। এই ছবিটা দেখলে বুঝতে পারছো, সেখানে 500, 700, 1000, 1500, 2000 লোক আরো বেশি সেখানে তাদের অবস্থান রয়েছে। তো তাদেরকে থাকার জন্য যথেষ্ট পরিমাণে ত্রাণ সামগ্রী মজুদ থাকতে হবে, তবেই তারা সেখানে 2 বেলা হোক 3 বেলা হোক তাদের খাবার তারা সেখান থেকে পেতে পারে, তাই না? আচ্ছা, তো এইটুকু বোঝা গেল। তাহলে কি কি অবস্থান আমরা এখানে আলোচনা করলাম? একদম শুরুতে ত্রাণ শিবির বা আশ্রয় শিবিরের স্থাপন। আচ্ছা, 2 নম্বর কি রয়েছে? স্থানান্তর, অর্থাৎ এইসব মানুষকে নিরাপদ স্থানে ফিরিয়ে নিয়ে যেতে হবে। 3 নম্বর হচ্ছে প্রাথমিক চিকিৎসা, যারা একটু ট্রমাটাইজ বা একটু আঘাতপ্রাপ্ত হয়েছে তাদেরকে প্রাথমিক চিকিৎসার
ব্যবস্থা করতে হবে। ত্রাণ সামগ্রী মজুতকরণ, অর্থাৎ এই মানুষগুলোকে খাওয়ানোর জন্য বা খাওয়ার জন্য তাদেরকে ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা উচিত বা ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করতে হবে, তাই না? এই অবধি বোঝা গেল। আচ্ছা, এবার আমরা বিপর্যয় উত্তর পর্যায় সম্পর্কে আলোচনা করব। সেটা কিভাবে হচ্ছে? দেখো, এই ছবিগুলো তোমরা দেখে বুঝতে পারছো যে বাচ্চা মেয়েটা সে একটা কোনো না কোনো বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, রিলিফটা পেয়ে তার মুখের হাসি কিন্তু সবকিছু বলে দিচ্ছে সে কতটা খুশি হয়েছে। তার নিচে দেখো কিভাবে জলের মধ্যে দাঁড়িয়ে সরকারি বা বেসরকারি সংস্থার কর্মীরা বন্যা দুর্গত মানুষদেরকে সেই নির্দিষ্ট অঞ্চলে গিয়ে প্লাস্টিকের মধ্যে শুকনো, কারণ সেখানে সবসময় আর আগের মতো করে আবার ভাত রান্না তরকারি রান্না করতে পারবে না, শুকনো খাবার, সেটা চিঁড়ে মুড়ি বিস্কুট এই ধরনের শুকনো যে খাবার, ফল, প্রোটিন জাতীয় বিভিন্ন খাবার দিয়ে তাদেরকে সাহায্য করা হয়। আর একদম শেষ ছবিটা দেখো জলের ব্যবস্থা, কারণ সব নলকূপ বা সরকার কর্তৃক যদি কোনো পানীয় জলের ব্যবস্থা থাকে সেগুলো সব এই বন্যার জন্য তলিয়ে গেছে, তো তাদেরকে পানীয় জলের ব্যবস্থা করতে হবে। তো সেই জন্য এরকমভাবে সব রকমভাবে ত্রাণ বন্টনের ব্যবস্থা। এই হচ্ছে চিত্র। তাহলে এই বিপর্যয় উত্তর পর্যায়টা কখন আসে? বিপর্যয় শেষ হয়ে যাওয়ার পর কতকগুলি ব্যবস্থা গ্রহণ করে এই পীড়িত মানুষদেরকে উদ্ধার করতে হবে এবং এরা যত দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় এবং সম্পত্তি পুনরুদ্ধার করা হয়, একে বিপর্যয় উত্তর পর্যায় বলা হয়। ঠিক আছে? তাহলে কিভাবে করতে হবে? প্রথমেই যেটা আসবে এটা হচ্ছে ত্রাণ বন্টন। কি সেই ত্রাণ বন্টন? আচ্ছা, যেটা হচ্ছে যে ক্ষতিগ্রস্ত এলাকায় শীঘ্র পর্যাপ্ত যত দ্রুত সম্ভব পর্যাপ্ত পরিমাণে ওষুধ, খাদ্যদ্রব্য, পানীয় জল, দেখো খাদ্যদ্রব্য এখানে খাদ্যদ্রব্য, পানীয় জল, এছাড়া বস্ত্র, ত্রিপল, কম্বল, প্লাস্টিক ইত্যাদি ত্রাণ সামগ্রী সরবরাহ করে জনসাধারণের মধ্যে বন্টন করা হয়। এটাই হচ্ছে ত্রাণ বন্টন কাজ। ঠিক আছে? তাহলে বোঝা গেল ত্রাণ বন্টন কিভাবে হচ্ছে। এই কাজে রাজ্য ও কেন্দ্র সরকার, সেনাবাহিনী, পরিকল্পনাকারী ক্লাব, সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা, সম্প্রদায়গত সংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ঠিক আছে? তাহলে বোঝা গেল যে ক্ষতিগ্রস্ত এলাকায় যত দ্রুত সম্ভব খাদ্য, পানীয় বা তারপরে ত্রিপল, প্লাস্টিক, পানীয় জল তাদেরকে পৌঁছে দিতে হবে এবং এই কাজে রাজ্য সরকার, কেন্দ্র সরকার বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা বিভিন্ন সম্প্রদায়গত সংঘ, যেমন তোমার ভারত সেবাশ্রম সংঘ, যেমন তাদের কথা বলা হচ্ছে, যত দ্রুত সম্ভব তারা এই গুরুত্বপূর্ণ ভূমিকায় অংশ নিয়ে মানুষদেরকে কিন্তু সাহায্য করে। ঠিক আছে? তো 1 নম্বর বোঝা গেল বিপর্যয় পরবর্তী পর্যায়ে ত্রাণ বন্টন কিভাবে করতে হয়, কিভাবে হয়। ওকে। 2 নম্বর দেখো উদ্ধার কাজ। এটা আরো একটা গুরুত্বপূর্ণ কাজ। ত্রাণ বন্টনের সাথে সাথে এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে উদ্ধার কাজ। দেখো, যখন এই ভূমিকম্পের মতো বিপর্যয়, ভূমিধসের মতো বিপর্যয় দাঁড়ায়, তখন যদি দ্রুত সম্ভব উদ্ধার কাজ না করা যায় তখন কিন্তু এই বড় বড় ধ্বংসাবশেষ বাড়িঘরের নিচে বা রাস্তাঘাট বা পাথর চাপানোর নিচে কিন্তু প্রচুর মানুষ জীবিত অবস্থায় চাপা পড়ে থাকে, কিন্তু তারা সেই বিপদ থেকে নিজেকে উদ্ধার করতে পারে না। তাদেরকে উদ্ধার কাজ করতে পারে এই বিভিন্ন সংগঠন, যেটা এনসিসি, এনএসএস আবার ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ম্যানেজমেন্টের লোকেরা, তারাই দেখো এই যে এটা বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত মানুষ। এই যে দেখো তাদেরকে সবার আগে সেখানে পৌঁছাতে হবে। অনেকে জীবিত থাকলেও উদ্ধারকারী
পৌঁছানোর আগেই হয়তো তিনি আর এদের সঙ্গে দেখা করতে বা সাক্ষাৎ করতে পারেন না। তো কি হয়, বিপর্যয়, বিপদাপন্ন এবং আহত এবং মুমূর্ষ মানুষজনকে যদি দ্রুত উদ্ধার করতে পারি, উদ্ধার কাজ করে কোথায় নিয়ে যেতে হবে? হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে, বা যেখানে ত্রাণ শিবির খোলা হয়েছে সেখানেও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়, নিরাপদ আশ্রয়স্থলের ব্যবস্থা করা হয়, সেখানে দুর্যোগ ও বিপর্যয়ের ত্রাণ সামগ্রী বন্টন করে বিপর্যয়ের মাত্রাতে আর বৃদ্ধি না পায় সেদিকেও খেয়াল রাখা হয়। তাহলে মানুষকে উদ্ধার করতে হবে বিপদ কার্য থেকে, উদ্ধার কাজ করে আবার সেই মানুষদেরকে আশ্রয়স্থলে নিয়ে যেতে, যাতে তার আর নতুন করে কোনো বিপদের সম্মুখীন না হতে হয়। দেখো, বন্যায় ব্রিজ ভেঙে গেছে, ডুবে যাচ্ছে, এই উদ্ধারকারী দল তাদেরকে একটা নৌকার মাধ্যমে তাদেরকে বাঁচিয়ে আশ্রয় শিবিরের দিকে নিয়ে যাচ্ছে। জেলা প্রশাসন অর্থাৎ জেলার তদারকির ক্ষেত্রে যারা থাকে, কন্ট্রোল রুম খুলে নিয়মিত তদারকি করা, তাদেরকে সঠিকভাবে ত্রাণ পাঠানো হচ্ছে কিনা, জনসংযোগ বৃদ্ধি করা, স্বাস্থ্য শিবিরে আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা, ধ্বংসস্তূপ দ্রুত সরিয়ে, যেটা বলছিলাম দ্রুত মৃতদেহের সৎকার করা, না হলে সেখানে আরো বাজে পরিস্থিতির সৃষ্টি হয়, দুর্গন্ধের সৃষ্টি হয়। সেটা হতে পারে মানুষ বা হতে পারে গবাদি পশু, হতে পারে রাস্তার বিভিন্ন পশু জানোয়ারেরা, যাতে নতুন করে মহামারী না ছড়ায়। আর নতুন করে মহামারী ছড়ানো মানে আরো একটা বিপর্যয়ের সাক্ষী হতে হবে। তাই নতুন কোনো বিপর্যয় যাতে না আসে তার জন্য আগে থেকে এই ধ্বংসস্তূপ থেকে মানুষদেরকে উদ্ধার কার্য শুরু করতে হবে। এই সমস্ত কাজে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর অসামান্য ভূমিকা থাকে। বিভিন্ন সংস্থা আছে যারা সরকারের সংস্থার সঙ্গে প্রতিনিয়ত সেতুবন্ধন করে আলাপ আলোচনার মাধ্যমে তারা এই উদ্ধার কার্যে হাত লাগায়। আবার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী থাকে, তারাও প্রত্যন্ত এলাকা থেকে দ্রুত উদ্ধার করে এবং অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা সচল রাখে, শান্তি শৃঙ্খলা বজায় রাখে, শিশু নারীদের নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করে। সব ক্ষেত্রে কিন্তু এরা অনবদ্য ভূমিকা পালন করে। আবার বন্ধ হওয়া সড়ক পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা তারা দ্রুত চালু করতে পারে, এমনই তাদের পরিকাঠামো, কারণ তারা সেইভাবেই ট্রেনিং প্রাপ্ত। আমাদের ভারতবর্ষের যেখানেই যত বিপদ আসে, উদ্ধার কার্যের জন্য কিন্তু শুরুতেই সেনাবাহিনীর কাছে খবর চলে যায় এবং এরা দ্রুত গিয়ে যে কোনো জায়গায় ধ্বংসস্তূপ থেকে মানুষদেরকে সরানো, হঠাৎ করে কোথাও ব্রিজ ভেঙে গেছে, সেই ব্রিজকে অর্থাৎ যোগাযোগ রক্ষা করার জন্য তারা কয়েক ঘন্টার ব্যবধানে, 3-4 ঘন্টা 5 ঘন্টার ব্যবধানে সেখানে একটা ভাসমান অস্থায়ী ব্রিজ তারা তৈরি করে দিতে পারে, সেরকম পরিকাঠামো তাদের রয়েছে। হেলিকপ্টারের মাধ্যমে একদম পুরো প্রত্যন্ত এরিয়া থেকে মানুষদেরকে উদ্ধার কাজ সবই এনারা করে থাকেন এবং মানুষদেরকে উদ্ধার কাজে এগিয়ে আসে। তাহলে বোঝা যাচ্ছে উদ্ধার কাজ কিভাবে করে মানুষদেরকে সঠিকভাবে সাহায্য করতে হবে। আচ্ছা, এই বিপর্যয় মোকাবিলায় উদ্ধার কাজে কারা আমাদের দেশে বেশি সাহায্য প্রদান করে? এনসিসি, যেটিকে ফুল কথা কি ন্যাশনাল ক্যাডেট কর্পস, ঠিক আছে, এনসিসি ট্রেনিং দেওয়া হয় দেখবে স্কুলে স্কুলে। এনএসএস, ন্যাশনাল সার্ভিস স্কিম এনএসএস। এনআইডিএম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। এনডিআরএফ, এই যে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, এদের যথেষ্টভাবে ভীষণভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে এনারা সহজেই উদ্ধার কার্য ঝাঁপিয়ে পড়ে নতুন করে বিপদ না বাড়িয়ে উদ্ধার কাজ করতে পারে। তাহলে এই যে শব্দগুলো বলা হলো, এরা কিন্তু উদ্ধার কাজে এগিয়ে আসে এবং এদের প্রত্যেকটি সংস্থার শর্ট ফর্ম দেওয়া ছিল, ফুল ফর্ম তোমাদেরকে জানালাম। তোমরা কিন্তু অবশ্যই এগুলো মাথায় রাখবে, জেনে নেবে, ঠিক আছে, মনে থাকবে যেন এগুলো। আচ্ছা, এবার শেষ যে অংশ, অর্থাৎ দেখো প্রথমে আমাদের
যে অংশ ছিল সেটা কি ছিল? ত্রাণ বন্টন বা বিপর্যয় চলাকালীন আশ্রয় শিবিরের স্থান। তারপরে আমাদের যখন তুমি বিপর্যয় উত্তর পর্যায়ে তাদেরকে ত্রাণ বন্টন করতে দেখো, মানুষ আশ্রয় শিবিরের স্থান নিয়ে কি করছে? ত্রাণ নিচ্ছে, কিন্তু বিভিন্ন দেখো লাইন দিয়ে প্রত্যেকে খাবার সংগ্রহ করছে। সেটা হতে পারে খাদ্য, বস্ত্র, বিভিন্ন ত্রিপল। আস্তে আস্তে নিজেকে যাতে আবার তৈরি করতে পারে তার ব্যবস্থা করা হয়ে থাকে। তাহলে এবার আমরা যে অংশটা, সেটা হচ্ছে পুনর্বাসন। কি সেই পুনর্বাসন? এই যে উপদ্রুত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির তালিকা তৈরি করে ধ্বংসস্তূপ সরিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে, যদি ক্ষয়ক্ষতি সম্পূর্ণভাবে আমরা মূল্যায়ন না করে বুঝতে পারি কত মানুষ আক্রান্ত হয়েছে, কত ঘরবাড়ি ভেঙে গেছে, তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা নির্ধারণ করতে পারবো না। কিভাবে স্বাভাবিক জনজীবন আবার শুরু করা যায় তার সুষ্ঠু পরিকল্পনা তৈরি করে হয়। সেটা দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সরকার, এবং তার সরকার অনেক সময় ঋণও নেয়। অনেক সময় আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন তারাও পর্যাপ্ত পরিমাণে অর্থ বরাদ্দ করে, তাদের এই বিপর্যয়ের অবস্থা দেখে অর্থ বরাদ্দ করা হয়। সরকার অস্থায়ী শিবির, স্থায়ী গৃহ নির্মাণের ব্যবস্থা করে। অনেক সময় সরকার থেকে এত পরিমাণ যেহেতু ডিজাস্টার হয়ে যায়, সরকার থেকে অর্থের ব্যবস্থা করে মানুষদেরকে যাতে স্থায়ী আবার ঘর তৈরি করতে পারে তার ব্যবস্থা করে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে পুনর্বাসন বোঝা গেল। মানুষদেরকে পুনর্বাসন হয়ে গেলে, মানুষ পুনর্বাসন পেলে কি হবে? মানুষকে তো সেই জায়গাতে আবার ঘর বাড়ি তৈরি করতে হবে, যোগাযোগ ব্যবস্থা রাখতে হবে, তবেই মানুষ সেই জায়গায় গিয়ে ঘর বাড়ি তৈরি করতে পারবে। দেখো, ধ্বংসপ্রাপ্ত এবং ক্ষতিগ্রস্ত বাড়িঘর, স্কুল কলেজ, নদী বাঁধ, রাস্তাঘাট, রেলপথ, বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, টেলিযোগাযোগ ব্যবস্থা, এগুলো নতুন করে আবার সব কিছু গড়ে তুলতে হয়। তার জন্য সরকার এবং অসরকারি অর্থাৎ বেসরকারি বিভিন্ন সংস্থা বিভিন্ন রকমভাবে সহায়তা করে থাকে। দেখো, এখানে একটা ডিজাস্টারের ক্ষেত্রে নদীর ওপরে নতুন করে বাঁধ দিয়ে আবার একটা ব্রিজ তৈরি করা হচ্ছে যত দ্রুত সম্ভব, যাতে মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তার যোগাযোগ স্থাপন করতে পারে। মানুষ দেখো এই ধ্বংসস্তূপের মধ্যেই নিজের বাসস্থানকে টিকিয়ে রাখার জন্য ছোট্ট ছোট্ট করে আবার বাড়ি ঘরের ফ্রেম তৈরি করে সেখানে থাকার ব্যবস্থা করছে। তাহলে মানুষ কিন্তু এক জায়গায় থেমে থাকছে না, যতই বিপদ আসুক না তাকে কিন্তু তার নিজের বাসস্থান তৈরি করে নতুন করে তাকে আবার তৈরি হতে হয়, তাই না? তো এখানেও সেরকম। তাহলে আমরা আজকে যে জিনিসগুলো আলোচনা করলাম, বিপর্যয় কালীন পর্যায় আর বিপর্যয় উত্তর পর্যায়, এগুলো তোমরা সবাই বুঝতে পারলে। আশা করি তোমাদের কোথাও কোনো সমস্যা নেই। হ্যাঁ, একদমই ঠিক। বিপর্যয় উত্তর পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ত্রাণ বন্টন, উদ্ধার কাজ, পুনর্বাসন আর পুনর্গঠন। ঠিক আছে, এগুলো সবার মনে থাকবে। এবং তার সাথে যে আমরা বিভিন্ন সংস্থাগুলোর নাম পড়েছি, সংস্থাগুলোর ফুল ফর্ম সম্পর্কে তোমাদের মনে থাকবে। আচ্ছা, খুব ভালো, এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে কারোর কি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা আছে? নেই। তাহলে তোমরা সবাই খুব বুঝতে পেরেছো, অর্থাৎ যা অসুবিধা ছিল তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো, আমি সেটা তোমাদেরকে বলে দিয়েছি। আশা করি আর কোনো সমস্যা থাকার কথা নয়। তো এরপরে আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখাচ্ছি, প্রশ্নগুলো দেখো, সেখানে যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবে, যে কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হচ্ছে কিনা আমাকে জানাবে। দেখো, এখানে কি কোনো প্রশ্ন বুঝতে তোমাদের কি কোনো কোথাও অসুবিধার সৃষ্টি হচ্ছে? অসুবিধা হচ্ছে না। এখন খুব সহজ সহজ প্রশ্ন এখানে আমরা আলোচনা করেছি। বিপর্যয় পর্যায় সম্পর্কে আলোচনা, বিপর্যয় মোকাবিলার ভারতের কয়েকটি সংস্থার উদাহরণ, বিপর্যয় উত্তর পর্যায়ে আলোচনা, অর্থাৎ যে চারটি কারণ, চারটি অংশ রয়েছে সেগুলো আলোচনা করতে হবে, ত্রাণ বন্টন সম্পর্কে আলোচনা করতে হবে, আর উদ্ধার কাজ সম্পর্কে আলোচনা করতে হবে। এমন কোনো প্রশ্ন আছে কি তোমরা বুঝতে পারছো না? আচ্ছা, তাহলে তোমরা কি করতে হবে? এই নির্দিষ্ট প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে পাঠ্যপুস্তক দেখে
খুব ভালোভাবে তোমাদেরকে এগুলো দেখে আসতে হবে, বুঝে নিতে হবে। এবং অনেক সময় দেখা যায় পাঠ্যপুস্তক পড়ার সময় কিছু কিছু প্রশ্নের অসুবিধা হয়, সেটা কিন্তু আমাকে পরের দিনের ক্লাসের শুরুতে আমাদেরকে জানাতে হবে, ঠিক আছে? তাহলে আমি তোমাদের বলবো, তারপরে আমরা প্রশ্নোত্তর পর্ব আলোচনা শুরু করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী দিনে আমরা আবার এর পরবর্তী অংশ সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই খুব ভালো থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে।